হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ভিডিওটি সাজিয়েছি সেই সমস্ত বিষয় নিয়ে যেগুলি সাধারণত খুবই কনফিউশন হয়ে থাকে, যেগুলি পড়তে গেলে একটার সাথে আর একটা তথ্য মিলে যায়। মানে একটা পড়তে গেলে আর একটার সাথে মনে হয় যে এটা তো এরকম, তাহলে আর একটা জিনিস কেমন, ওটা কি এটা কি না। তো এই যে বিষয়টা, এই যে একটু কনফিউশন মনে চলে আসে, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি একটা ভিডিও বানিয়েছি। তো আমি শুরুতে আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের সবার বোঝার ধরন একই না, তারপরে আমাদের মনে রাখার যে ক্যাপাসিটি সেটিও সবার সমান না। তো এর জন্য আমার কাছে যে জিনিসটি খুবই কঠিন, কনফিউজিং মনে হয়, সেটি আপনার কাছে সহজ মনে হতে পারে। আবার আপনার কাছে যে জিনিসটি কনফিউশন এবং কঠিন মনে হয়, সেটি আমার কাছে সহজ মনে হতে পারে। তো আমি এজন্য আজকের এই ভিডিওটিতে যে সমস্ত টপিক বাছাই করছি, সবগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে বারবার আসছে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আমরা প্রথম যে টপিকটি বাছাই করেছি সেটি হচ্ছে একটি জীবনী কাব্য সংক্রান্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যে চৈতন্য জীবনী নিয়ে আমরা একটু কনফিউশনে পড়তে পারি। তো এখানে দেখেন যে চৈতন্য সম্পর্কিত তিনটা নাম, যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল, এই তিনটি গ্রন্থ চারজন লিখছেন। তো এখানে একটু সমস্যা হতে পারে যে চৈতন্য চরিতামৃত লিখছে হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস, চৈতন্য মঙ্গল যেটা এটা লিখছেন লোচন দাস, এবং চৈতন্য মঙ্গল নামে আর একটা যে গ্রন্থ সেটিও লিখছে হচ্ছে জয়ানন্দ। আমরা এর পরের যে টপিকটি নিয়েছি এটি হচ্ছে সাতজন যে বীরশ্রেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে দুইজনের কবরস্থান বাংলাদেশে ছিল না, তাদেরকে পরবর্তীতে বাংলাদেশে নিয়ে এসে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। তো তাদেরকে কোত্থেকে নিয়ে আসা হলো এবং কত তারিখে নিয়ে আসা হলো, এই সংক্রান্ত যে কনফিউশনটা সৃষ্টি হতে পারে। তো প্রথমে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, তাকে প্রথম সমাহিত করা হয় ভারতের আমবাসা গ্রামে। তাকে পরবর্তীতে ফিরিয়ে এনে সমাহিত করা হয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এবং তারিখটি ছিল 11 ডিসেম্বর 2007 সালে। এরপরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তাকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হয় হচ্ছে 23 জুন 2006 সালে এবং সমাহিত করা হয় 25 জুন 2006 সালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর পরবর্তীতে হলো জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ এবং গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। এর পরবর্তীতে যেটি রয়েছে এটি হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে, এটা হচ্ছে ইউলিসিস নামক যে উপন্যাসটি, এটি লিখেছেন জেমস জয়েস, এবং ইউলিসিস নামে যে কবিতাটি এটি লিখেছেন লর্ড আলফ্রেড টেনিসন। এর পরবর্তীতে যে বিষয়টি বা যে টপিকটা আমি সাজিয়েছি সেটি হচ্ছে খুবই বিখ্যাত দুটি গ্রন্থ, দেশে বিদেশে এবং পথে প্রবাসে। তো দেশে বিদেশে লিখেছেন সৈয়দ মুজতবা আলী এবং পথে প্রবাসে লিখেছেন অন্নদাশঙ্কর রায়। তো আমি এটিকে যেভাবে মনে রাখতাম এটি হচ্ছে মানে পথে প্রবাসে আমরা খাবারের সন্ধানে বের হই, তো খাবারের সমার্থক শব্দ হচ্ছে অন্ন, তো এই জন্য পথে প্রবাসে লিখছে হচ্ছে অন্নদাশঙ্কর রায়, এবং সৈয়দ মুজতবা আলী, সৈয়দ একটা বংশীয় পদবী, তো দেশে বিদেশে ঘোরার কাজটা মূলত সৈয়দ মুজতবা আলী করে। তো আসলে আমার কাছে যখন কনফিউশন লাগতো আমি এভাবেই আসলে মনে রাখার চেষ্টা করতাম। এর পরবর্তীতে এটি হচ্ছে বাংলায় যে বংশানুক্রমিক যে শাসন সেটি আসলে ধারাবাহিকতার একটা বিষয়, এবং এটা যে প্রতিষ্ঠা করছে সেই একটা বিষয়, যে মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং গুপ্ত শাসনের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত। এর পরবর্তীতে আমি যে টপিকটি বাছাই করেছি সেটি হচ্ছে সাধারণ বিজ্ঞান থেকে। সেখানে হলো এরকম যে একমাত্র সাধারণ অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল এটি হচ্ছে ব্রোমিন, একমাত্র সাধারণ ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল সেটি হচ্ছে পারদ। এর পরবর্তী টপিকও সাধারণ বিজ্ঞান থেকে, এবং এটি হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কিত, যে নিউক্লিয়াসের বিভাজন এটিকে বলা হয় ফিশন এবং নিউক্লিয়াসের সংযোগ এটিকে বলা হয় ফিউশন। এর পরের টপিকটি বাছাই করেছি ভাষা আন্দোলন থেকে, যে 7 মে 1954 সালে বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়
এবং 29 ফেব্রুয়ারি 1956 সালে বাংলা ভাষাকে পাকিস্তানে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। তো এইখানে একটু দুইটা এলোমেলো হয়ে যায়, একটা হচ্ছে গণপরিষদে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি, আর একটা হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে 1947 সালের পূর্ব পর্যন্ত বৃহত্তর জেলা ছিল 16টি এবং 1971 সালের পূর্ব পর্যন্ত বৃহত্তর জেলা 19টি। এরপরে জাতীয় সঙ্গীত গৃহীত হয় 1972 সালের 13 জানুয়ারি এবং জাতীয় পতাকা গৃহীত হয় 1972 সালের 17 জানুয়ারি। এবারে দেখেন যে একই নামে দুটি লেখা এবং দুটি উপন্যাস। তো একটি লিখেছেন হুমায়ুন আহমেদ, অন্যটি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। তাহলে দেওয়াল উপন্যাস এই নামে লিখেছেন হুমায়ুন আহমেদ এবং আবু জাফর শামসুদ্দিন। এর পরের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে ঢাকা এই পর্যন্ত মোট 5 বার বাংলার রাজধানী হয়। এই সালগুলি হলো 1610, 1660, 1905, 1947 এবং 1971। এই মোট 5 বার ঢাকা বাংলার রাজধানী হয়। এরপরে আরও একটি কনফিউজিং বিষয় হলো যে বিশ্বের সবথেকে বড় বাণিজ্যিক জোট হচ্ছে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং বিশ্বের সবথেকে বড় অর্থনৈতিক জোট হলো EU অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন। এরপরের টপিকটি হচ্ছে সাধারণ বিজ্ঞান থেকে সংকর ধাতু নিয়ে প্রশ্ন, যে পিতল তৈরি হয় হচ্ছে তামা প্লাস দস্তার মিশ্রণে এবং ব্রোঞ্জ তৈরি হয় তামা প্লাস টিনের মিশ্রণে। এরপরে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে শেষের কবিতা উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, শেষ প্রশ্ন উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেষ কথা ছোট গল্প এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেষ লেখা কাব্যগ্রন্থ এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত এটি হচ্ছে কোনটা কোন প্রকার গ্রন্থ এবং কোনটা কে লিখছেন। এরপরে যে কনফিউজিং বিষয়টি এটি হচ্ছে বিভিন্ন কবির যে উপাধি সেটি নিয়ে। এখানে দেখেন যে কবি সংক্রান্ত 3টি নাম, যে কবি রঞ্জন, কবি কঙ্কন এবং কবি কণ্ঠহার। তো কবি রঞ্জন হচ্ছে রামপ্রসাদ সেনের উপাধি, কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী এবং কবি কণ্ঠহার হচ্ছে বিদ্যাপতি। এর পরের টপিক এটি হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে কাছাকাছি দুটি নাম। দ্য আইডিয়া অব জাস্টিস এটি লিখেছেন অমর্ত্য সেন এবং দ্য থিওরি অব জাস্টিস এটি লিখেছেন হচ্ছে জন রাউলস। এর পরবর্তীতে হচ্ছে ভাস্কর্য নিয়ে কনফিউশন, যে শিখা অনির্বাণ এটি ঢাকার সেনানিবাসে অবস্থিত এবং শিখা চিরন্তন এটি সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। এর পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে যে ইউসুফ জুলেখা সংক্রান্ত যে কনফিউশন সেটি নিয়ে। তো ইউসুফ জুলেখার যে মূল রচয়িতা তিনি হচ্ছেন মোল্লা মোহাম্মদ জামি এবং মোল্লা মোহাম্মদ জামির অনুসরণে একটি অনুবাদ গ্রন্থ সেটি লিখেছেন শাহ মোহাম্মদ সগির। এছাড়াও ইউসুফ জুলেখা নামে ফকির গরিবুল্লাহ এবং আব্দুল হাকিম এ দুজন ব্যক্তিও ইউসুফ জুলেখা নামে দুটি কাব্যগ্রন্থ রচনা করেন। এছাড়াও ইউসুফ জুলেখা নামে আরও বেশ কয়েকজন কাব্য রচনা করেছেন, কিন্তু সেগুলো চাকরি পরীক্ষাতে খুব একটা গুরুত্বপূর্ণ না। এরপরে হলো আমাদের টিউটোরিয়ালের আজকের সবথেকে লাস্ট টপিক, সেটি হচ্ছে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এবং ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।